সুপ্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক পঞ্চম পর্বের দ্বিতীয় পর্ব চিন্তা সৃষ্টি পরিবর্তন যুব নেতৃত্বে নতুন উদ্ভাবনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের এই সেশনে আমরা শুনবো দুজন অনুপ্রেরণাদায়ী অতিথির অভিজ্ঞতা, ভাবনা ও তাদের বাস্তবমুখী পরামর্শ। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন কোহিনুর ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা তরঙ্গ, যিনি দীর্ঘদিন ধরে সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর, বিশেষত নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে এসেছেন। এছাড়া আমাদের সাথে আছেন মোহাম্মদ সাকিল হোসেন, গ্রো উইথ গ্রিনের ঢাকার এর দায়িত্বশীল এবং তরুণ উদ্যোক্তাদের সহায়ক একজন সক্রিয় সংগঠক। দুজনকেই স্বাগত। কুইনুর আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। সমাজের শিওর। যে আপা, আপনি ভালো আছেন? জি। ভালো। হ্যাঁ, আছি। আলহামদুলিল্লাহ। যাক, তাহলে যে দারুণ একটা উদ্যোগ যেটা নিয়ে আমরা কথা বলছি, ইউথ লিড আইডিয়াস, বা এটা নিয়ে আমরা আজকে শুরু করবো। এবং প্রথমে জানতে চাই যে সমাজে সুবিধা বঞ্চিত বা প্রান্তিক পর্যায়ে তরুণদের মাঝে আপনি কি কি ইউথ লিড আইডিয়াস বা উদ্ভাবন দেখেছেন, এবং আপনার প্রতিষ্ঠানটি আসলে কিভাবে তাদের উদ্যোগগুলোকে বিকাশে সহায়তা করতে পারে বা অবদান রাখতে পারে, যদি আমাদেরকে জানাতেন। আমি প্রথমে ধন্যবাদ দিব সেভ দ্য চিলড্রেনকে। তাদের ইনিশিয়েটিভ দিয়ে এই যে তরুণদেরকে নিয়ে তারা একটা সুবিধা বঞ্চিত তরুণদেরকে নিয়ে তারা কাজ করছে, এই তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, তাদের জন্য একটা এই যে ওপেন একটা স্কোপ তৈরি করেছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি অনেকগুলো তাদের উদ্ভাবনী যে প্রজেক্ট গুলা সেটা আমি দেখেছি। তো প্রতিটাই নিঃসন্দেহে সুন্দর। আর এটাকে নিয়ে অনেক কিছু করার সম্ভাবনা আছে। তো আমি মনে করি যে থেমে থাকলে হবে না। এই তরুণদেরকে, তাদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে প্রপারলি গাইড করতে হবে, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য। তারা ভুল ত্রুটি হবেই। যে উদ্যোক্তা তৈরির জন্য, উদ্যোক্তা কিন্তু একদিনেই তৈরি হয় না। আমরা যে এই যে উদ্যোক্তা তৈরি করছি, এটা একটা লং প্রসেস। এই তরুণদের, তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে জাগিয়ে তুলতে গেলে তাদেরকে সার্বক্ষণিক, আমরা বলি সুপারভিশন বা গাইডলাইন, সেই ধরনের সুযোগগুলা তাদেরকে দিতে হবে এবং তাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। যেমন আমি যদি একদম ছোট করে বলি, যে একটা শিশু যখন হাঁটতে শিখে, শিখার আগে আমরা কি করি? তাকে হাতটাকে ধরি, ধরে তাকে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখাই। তারপরে এক সময় দেখতে পাই যে ছোট বাচ্চাটা দিব্যি হেঁটে বেড়াচ্ছে। সেই একই এক্সাম্পল এই তরুণদের ক্ষেত্রে। আমি খালি তরুণ বলবো না, আমি যাদের নিয়ে কাজ করি, আমি সবাইকে আমি এটা দেখেছি, উদ্যোগটা একদিনেই হওয়া যায় না। তার ভিতরে যে সুপ্ত আইডিয়াটা আছে সেটা সে বের করেছে। এখন এই সুপ্ত আইডিয়াকে তাকে প্রমোট করতে হবে এবং তার আইডিয়া কি যথাযথ কিনা, বাজারজাত করা যাবে কিনা, কারা কিনবে, কোথায় কি হবে, এই জিনিসগুলাকে তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। সেইভাবে সার্বক্ষণিক সহযোগিতা করলে তারা দাঁড়িয়ে যাবে। এবং তারা একা দাঁড়াবে না, তারা, সে তো দাঁড়াবেই, এবং তার আশেপাশের সারাউন্ডিং যারা আছে তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তার সাথে ডিরেক্টলি ইনডাইরেক্টলি কাজ শুরু করবে বা জড়িত থাকবে। অসংখ্য ধন্যবাদ। জি, নিশ্চয়ই তাই আপা, আমরা কিন্তু সেটাই দেখছি আসলে। প্রত্যেকটা তরুণ উদ্যোক্তা নিজে দাঁড়ানোর সাথে সাথে কিন্তু অন্যান্য তরুণদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে, এরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু শাকিল হোসেনের কাছে আসতে চাই যে আপনার উদ্যোগটা নিয়ে আমাদের যদি একটু সংক্ষেপে বলতেন, গ্রো উইথ গ্রিন, এবং সেই সাথে জানাবেন যে আপনার এলাকার কোন সমস্যা বা চ্যালেঞ্জটা থেকে আসলে এই উদ্যোগটা আপনার শুরু করার চিন্তাটা প্রথম মাথায় এলো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, ইউথদের কথা, যুবদের কথা আসলে প্ল্যাটফর্ম গুলো শোনার জন্য। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের টিমের নামই হচ্ছে গ্রো উইথ গ্রিন। আমরা আমাদের যে আইডিয়াটা ছিল, সেই আইডিয়াটি হচ্ছে যে, আইডিয়াটি নিয়ে আসার আগে আমি আসলে পেছনের গল্পটা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে কেন আমরা এটা নিয়ে কাজ করলাম। প্রথমত হচ্ছে আমরা দেখলাম যে আমাদের প্রতিনিয়তই মানুষ একদম তার দৈনন্দিন জীবনের শুরু থেকে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বেড়ে যাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক এবং ইলেকট্রনিক যে ডিভাইস গুলো রয়েছে সেগুলো ব্যবহারের পরে যে অকেজো হয়ে যাচ্ছে,
সেগুলো আসলে রিইউজ করা বা রিসেল করার মতো কোনো প্ল্যাটফর্ম আসলে যথেষ্ট পরিমাণে নাই। এবং যার কারণে হচ্ছে যে আমাদের মূল চ্যালেঞ্জিং গুলো ছিল হচ্ছে যে কোন ইজিয়েস্ট ওয়েতে আসলে চাইলেই আমরা আমাদের এই অব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস গুলোকে সেল করতে পারি। এটা ছিল আমাদের একটা প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছে যারা আসলে বিভিন্ন ভাঙাড়ি দোকান, হকার বা যারা এরিয়া বেস যারা আসলে এই ইলেকট্রিক ডিভাইস গুলোকে পারচেস করতেছে, তারা হচ্ছে যেখানে সেখানে এই জিনিসগুলোকে ভাঙতেছে এবং ভাঙার ফলে বিভিন্ন পরিমাণের গ্যাস উৎপন্ন হচ্ছে, যেগুলো আমাদের মানুষের জন্য মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং আমাদের যে ইয়ুথ শিশু যারা আমরা আছি তাদের জন্য মারাত্মকভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের যে আইডিয়া ছিল তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ, মানুষ হচ্ছে অব্যবহৃত জিনিসগুলো অনেক সময় ড্রেনে ফেলে দিচ্ছে, তার এলাকায় মাটিতে ফেলে দিচ্ছে, ময়লা আবর্জনে ফেলে দিচ্ছে, যেটাও কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি করতেছে। তো এই পরিপ্রেক্ষিতে আসলে আমরা চিন্তা করে আমরা আমাদের আইডিয়াটিকে নিয়ে আগানোর চেষ্টা করছিলাম আর কি। দারুণ না, এবং তার অগ্রগতি কতটুকু সেটাও আমরা শুনবো। তার আগে আবারও একটু কোহিনুর আপার কাছে চলে যেতে চাই। আপা, প্রান্তিক পর্যায়ে মেয়েদের দক্ষতা বাড়াতে আপনি কি কি কাজ করছেন, এবং আপনি কি বিশ্বাস করেন এই সকল দক্ষতা দিয়ে তারা নিজ উদ্যোগে আসলে ব্যবসা শুরু করতে পারবে এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগও তারা তৈরি করতে পারবে? যেহেতু রিসাইকেলিং এর কাজটা ফুললি তারা করছে না, তারা কিন্তু যে যে যত্রতত্র না ফেলে না ভেঙে তারা যদি এই কাজটার দায়িত্ব যেটা নিচ্ছে এটা নিঃসন্দেহে ওই যে ভাঙ্গারির দোকানে কাজ করার যে ছোট ছোট বাচ্চাগুলা করছে সেইটার থেকে কিন্তু আমার এনভায়রনমেন্টটাও পলিউটেড হচ্ছে। আবার এই গ্যাস টেস যদি থাকে সেটাও আমার এই বাচ্চা যারা করছে এই ভাঙ্গারির দোকানে মেনলি শিশু শ্রমটাই বেশি আছে, জি। অ্যাডাল্টও আছে। তো এরা কিন্তু এই সেক্টর থেকে একটু দূরে থাকবে। তখন এই একটা সিস্টেমের মধ্যে পড়ে গেলে অনেকগুলো জিনিসকে প্রটেক্ট করা যাবে। আর এই যে একটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগটাকেও আমি বলবো যে আম, এটা সাস্টেনেবল হবে, কারণ এটার জন্য প্রচুর আমাদের অ্যাডভার্টাইজ করতে হবে এবং তাদেরকে প্রমোট করতে হবে যে দিস আর দ্য গ্রুপস, ডোন্ট থ্রো হেয়ার অ্যান্ড দেয়ার অর ডোন্ট সেল ইয়োর ইলেকট্রনিক ডিভাইস লাইক এ সকেট অ্যান্ড আদার থিংস টু দ্য ভাঙ্গারি সাম। এটা একটা প্ল্যাটফর্মের মতো হবে এটা। হুম। আমি ড্রিমিং ড্রিমিং কেন, যে একটা সিস্টেমের মধ্যে আসলে সেটা এই যে ড্রেন বলেন অন্য জিনিস সিস্টেম ব্লকেজ টকেজ হওয়া ঢাকা শহরে এখানে সেখানে পানি এনভায়রনমেন্ট হুম। হুম। সবকিছু থেকে একটা রিয়েলি গ্রিন একটা এনভায়রনমেন্ট থাকবে এবং যারা এটার সাথে জড়িত তারাও একটা সেফটি সিকিউরিটির মধ্যে থাকবে। আসলে ড্রিমিং যে এরকম আগে নিশ্চয়ই। কেউ চিন্তা করেনি। থ্যাংক ইউ তাদের ইনিশিয়েটিভের জন্য। নি- কিন্তু আমি অ্যাজ আ এন্টারপ্রেনার তৈরি করছি এবং নিজেও আমি কিন্তু এন্টারপ্রেনার। তো নিশ্চয়ই। আমি দেখতে পাচ্ছি যে এটার ইয়াটা খুব ভালো হবে, প্রমিজিং। আবার সেখান থেকে আমি জানতে চাচ্ছিলাম যে নারী উদ্যোক্তা, সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছিলাম যে প্রান্তিক পর্যায়ে মেয়েদের দক্ষতা বাড়াতে আপনার প্রতিষ্ঠান আপা কি ধরনের কাজগুলো করছে, যারা প্রান্তিক পর্যায়ে যারা নারীরা রয়েছেন? আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন বলেছেন। আমি আসলে প্রান্তিক পর্যায়ে নারীদের নিয়েই কাজ করছি। আমার কাজটা একটু ভিন্ন ধরনের। আমি একজন ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার। এই প্রান্তিক পর্যায়ে নারীদের তৈরি পণ্য কিন্তু আমি বিদেশের বাজারে রপ্তানি করছি, কারণ এই নারীরা মার্কেট অ্যাক্সেসটা তাদের জন্য ওয়ান অফ দা ব্যারিয়ার। যেহেতু এখানে রিমিটেন্স বাইরে থেকে আসে আর এগুলো অনেকগুলো প্রসেস আছে, যারা এক্সপোর্টে আছে তারা এটা আহ, সবাই জানে। তো আমি প্রাউড গর্বিত বোধ করি এই জন্য এই নারীদের পণ্য যেসব শপে যাচ্ছে লাইক ভিএনএ মিউজিয়ামে যাচ্ছে, ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম, তারপরে লুভ মিউজিয়াম, এরকম হাই অ্যান্ড মিড লেভেল মার্কেটে তাদের দুই হাতের তৈরি পণ্য। তো তা আমি সবসময় এটাই বলি যে এই যেই নারীরা কখনো স্কুলে যায়নি, স্কুলের গণ্ডি পেরোয়নি এবং ভালো করে সে লিখতেও জানে না এবং পেনটাও সেইভাবে হোল্ড করতে ধরতে পারে না, সেই নারীদের পণ্য বিশ্ব দরবারে যা বিশ্বের বাজারে যাচ্ছে। তো এটাতে আমি মনে করি যে এটাতে কোনো হার্মফুল কিছু নাই, তারা পারবে কারণ আমি তাদেরকে নিয়ে কাজ করছি।
আমি তাদেরকে কোনোভাবেই ছোট ভাবে চিন্তা করি না, কারণ তাদেরকে একবার দেখিয়ে দিলেই, আমি তো বলি যে তাদের ব্রেনটাই একটা কম্পিউটার। এই নিঃসন্দেহে আপা আপনি মার্জিনালাইজ কমিউনিটিতে যারা আছে তাদেরকে নিয়ে তো আমি হ্যাঁ বিশ্ব দরবার বাজারে দৌড়াচ্ছি। দে আর লাইক এমেজিং। আমরা অনেক সময় নেগলেক্ট করি তাদেরকে, বাট দে আর হুম, ভেরি গুড। নিশ্চয়ই। এবং আপনি যেহেতু আপনি এবং আপনার প্রতিষ্ঠান তরঙ্গ যেহেতু তাদেরকে নিয়ে কাজ করছে, নিশ্চয়ই সেখান থেকে আমরা একটা ভালো কিছুই দেখে আসছি এবং ভবিষ্যতে আরো ভালো কিছু আমরা পাবো। মোহাম্মদ শাকিল হোসেন, আবারও আপনার কাছে যদি যাই, আপনি যে এইমাত্র যে আপনার উদ্যোগের কথা বললেন, এই উদ্যোগটিতে আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার কাছে চ্যালেঞ্জ কোনগুলো বা কোন কোন সমস্যাগুলো আপনি এখন পর্যন্ত ফেস করছেন? আসলে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম যে চ্যালেঞ্জ গুলো আসলে কি। প্রথমত হচ্ছে যে আমরা শহরে যারা বসবাস করতেছি তারা সবাই মোটামুটি কর্মব্যস্ত এবং ব্যস্ততার মধ্য দিয়ে চলে যাচ্ছে, কিন্তু এবং তার ব্যবহৃত যে মানে অব্যবহৃত যে ডিভাইসটা রয়েছে সেটার আসলে সেলিং এর ক্ষেত্রে কত টাকা তার ভ্যালু আসবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা আমাদের আইডিয়াতে চিন্তা করেছি। এবং চ্যালেঞ্জ গুলো ছিল যে আসলে আমি একটা নষ্ট মোবাইল আমি বিক্রি করতে চাচ্ছি, কিন্তু সেই মোবাইলটার আসলে যে বিক্রি করবে তার আসলে সে কয় টাকা দাম পাবে, সেটাও কিন্তু আমাদের আইডিয়ার মধ্যে রয়েছে। এছাড়া হচ্ছে যে আমরা যার কাছ থেকে কিনতে যাব তার সময় অনুযায়ী আমরা কি তার কাছ থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবো কিনা, এগুলো কিন্তু আমাদের অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আর কি আমাদের আইডিয়ার মধ্যে। যেহেতু আমরা হচ্ছে প্ল্যাটফর্ম ইউজ করব, অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করব, সাথে অফলাইন ইউজ করব, দুইটা প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে কাস্টমারের সাথে যারা আমাদের কাছে সেল করবে তাদের টাইমটা আসলে আমাদের সাথে মিলছে কিনা, সেটাও আমাদের একটা বড় চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, আরেকটু জানতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত যেটা কোহিনুর আপা বলছিলেন যে প্রচুর মার্কেটিং করতে হবে, মানুষকে জানাতে হবে, সেক্ষেত্রে কি ধরনের উদ্যোগ আসলে আপনারা নিয়েছেন এখন এখন পর্যন্ত? প্রথমত হচ্ছে যে আমরা আমাদের যখন ইনোভেশন ল্যাবে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমাদের টোটাল কাজটা ছিল হচ্ছে ঢাকার 36 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে মগবাজার এরিয়া নিয়ে আমরা কাজ করার আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখি শুধুমাত্র আমরা আসলে মগবাজার এরিয়াটাতেই কাজ করছি না, আমরা এটাকে হচ্ছে একটু বৃহৎ পরিসরে আমরা হচ্ছে টোটাল ঢাকা সিটিটার মধ্যে আমরা আসলে কভার করার চেষ্টা করছি। তার জন্য হচ্ছে আমাদের ইতিমধ্যেই হচ্ছে আমাদের একটি হাব রয়েছে, আমাদের এরিয়াতে একটি হাব রয়েছে, যে হাবের আমাদের আশেপাশে যতগুলো এরিয়া রয়েছে সবাই সেখানে এসে আমাদের তাদের যে অব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস গুলো রয়েছে, ই ওয়েস্ট গুলো যেগুলো রয়েছে তারা আমাদের প্ল্যাটফর্মে সেল করতেছে। আরেকটা মাধ্যম আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, যেখানে হচ্ছে তার ব্যবহৃত প্রোডাক্টটা সে আমাদের পেজে যদি আপলোড করে, তারপরে আমরা হচ্ছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন দাম আমরা তাকে আসলে দেই। যদি তাদের সাথে আমাদের আসলে ওই কাস্টমার সেলিং প্রাইসটা যদি আমাদের মিলে যায়, তাহলে আমরা ইজিলি তাদের কাছ থেকে প্রোডাক্টটা আমরা পারচেস করে নেই আর কি। তো আমরা অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন প্ল্যাটফর্ম দুইটা মাধ্যমেই আমরা হচ্ছে তাদের সাথে পারচেস করা শুরু করেছি। দারুণ, কেবলই তো শুরু, আশা করি আরো এগিয়ে যাবেন। আমি আবারও একটু কোহিনুর আপার কাছে চলে যেতে চাই। আপা, ব্যবসায়িক উদ্যোগে সহায়তাকারীরা কিভাবে একজন সুবিধাবঞ্চিত মেয়ে, প্রতিবন্ধী ব্যক্তি বা প্রান্তিক এলাকার মানুষদের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করতে পারে বলে আপনি মনে করেন? না, এইটা তো খুবই ইজি। ইজি বলতে আবার ইজিও না। এখন ওনারা যদি খালি অনলাইন দুইটা লাইনের মাধ্যমে তারা ব্যবহার করছে, অন এন্ড অফ বোথ। হুম হুম তো প্রান্তিক ইয়াতে এই সুবিধা বঞ্চিত যারা আছে তারা তো কমিউনিটিতে এই বাড়ি তাদের কিন্তু মোবিলিটি কোয়াইট হাই। কেমন করে এই বাড়ি যাচ্ছে ওই বাড়ি যাচ্ছে, এখন এখানে যেটা করতে হবে একটা প্রমোশনাল কিছু ইস্যু তৈরি করতে হবে। যেমন সকেটের প্রাইসটা কত, ব্রোকেন সকেটের প্রাইস, ইনঅ্যাক্টিভ সকেটের প্রাইস কত, ব্রোকেন মোবাইল সেলফোনের একটা হচ্ছে যে ম্যানুয়াল যেটা, টাচ ফোন হুম হুম যেটা, এরকম প্রতিটা জিনিসের একটা প্রাইস লিস্ট তৈরি করতে হবে। এই প্রাইস লিস্টটা কমিউনিটিতে, কারণ কমিউনিটিতে তখন কিন্তু অনলাইনটা কাজ করবে না। আমরা যদি জি। এই সুবিধা বঞ্চিত কমিউনিটিতে তাদেরকে নিয়ে কাজ করতে যাই, আমরা দেখেছি ওখানে টাচ ফোনটা তারা, বিশেষ করে নারী, আমি নারীদের কথাটাই বলছি কারণ আমার ইয়তদের সাথে, ইয়ত বয়েজদের সাথে খুবই কম অ্যাক্সেস। আমি শুধু নারী এবং অ্যাডোলেসেন্ট গার্লসদেরকে নিয়ে, ড্রপ আউট গার্লসদেরকে নিয়ে কাজ করি। হুম হুম এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি। বয়েজদেরকে আমি ডিল করছি না বিধায় আমি সেই ধরনের ইয়া নাই। কিন্তু নারী এবং গার্লসদের ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে একটা প্রাইসিং এর একটা রেট করে দিতে হবে যে সকেটের প্রাইস কত। এরকম যদি তাদেরকে একটা ওরিয়েন্টেশন দিয়ে দেওয়া যায়, হুম তারাই হুম কিন্তু আইডেন্টিফাই করে সেইভাবে কালেক্ট করবে
এবং তাদেরকে আমি জানি না ফিনান্সিয়াল তারা কিভাবে ইনভলভ হবে। সে যে কালেক্ট করবে, যার হুম কাছ হুম। থেকে কালেক্ট করবে তাকেও কিছুটা পেমেন্ট কিন্তু দিতে হবে অন দা স্পট, কারণ সে ডিউস রাখবে না, দিবে না। তাহলে এই যে একটা কি বলে পুরা ভ্যালু চেইন সিস্টেমের মধ্যে কিভাবে আনা যাবে, সেইটা একটা মেকানিজম বাইর করতে হবে। কারণ এই ইয়থ গার্লস এর কাছে, সে যে কমিউনিটিতে, সে কিশোরগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে, সুনামগঞ্জে, এই বাচ্চা এই ইয়থ গার্লসটা কিভাবে সে কালেক্ট করবে, এই টাকাটা ইনভেস্টমেন্ট সাপোর্টটা কে দিবে, কোথায় পাবে, এই জিনিসগুলাও কিন্তু ভাবতে হবে। কাজে তাহলে কিন্তু পুরো সাইকেলটা, ভ্যালু চেনের সাইকেলটা কাজ করবে। আদারওয়াইজ ওই যে এখন যেইভাবে কাজ করছে, সিটিতে এটা সম্ভব, অন অ্যান্ড অফ বোথ সম্ভব, কিন্তু কমিউনিটিতে, অনলাইনে এটা আহ, আমি মনে করি বলতে আমার অভিজ্ঞতা অনুযায়ী হবে না পুরোটা। আর যেই আবার কমিউনিটির কথা বলা হচ্ছে, এদের জি, জন্য একটু টাফ হবে। হ্যাঁ। না আমি জানতে চাচ্ছি আপা, যেহেতু আপনি নারীদেরকে নিয়েই কাজ করেন, সেখানে একজন স্বাভাবিক কর্মক্ষম মানুষের জন্য কাজের সুযোগ খুঁজে নেওয়া, করে দেওয়া যতটা সহজ, কিন্তু সেক্ষেত্রে যারা সুবিধাবঞ্চিত মেয়ে, প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে, তাদের ক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন যে কিভাবে আচ্ছা, ব্যবসায়িক আমি উদ্যোগে আমার অভিজ্ঞতা সহযোগিতা করা অনুযায়ী সম্ভব? আমি যেটা বলি, তার কিন্তু ব্রেন, যার সমস্যা আছে, সে, তাকে দ্বারা অনেক কিছুই করা সম্ভব না। মানে আমার অভিজ্ঞতায় অ্যাসিড ভিকটিম আছে, হাতে সমস্যা, পায়ের সমস্যা, দে হুম আর হুম ডুইং ভেরি গুড, কারণ তারা আমার প্রোটেকশনের সাথে ফুলি ইনভলভ। হুম আমি হুম। কিন্তু তাদেরকে বাদ দিচ্ছি না, তাদেরকে নিয়েই আমার জার্নি শুরু। তো এখানে আমি দেখতে পেয়েছি মেন্টালি যারা একটু সমস্যা আছে, এদেরকে সবসময় আমার ডিমান্ড বেস হয় না, কিন্তু অন্য কোনো আহ অঙ্গর সমস্যা থাকলে সেটাতে তারা, ওইটা কোনো ফ্যাক্টর না। নিশ্চয়ই। আমি আবারও একটু শাকিল হোসেনের কাছে যেতে চাই। এই যে ওয়াইআইএল এর সাথে যুক্ত হওয়ার পর এখন পর্যন্ত লক্ষ্য অনুযায়ী কতটুকু এগিয়ে যেতে পেরেছেন বলে আপনার মনে হয়, বা আসলে ওয়াইআইএল এর সহযোগিতাটা কতটুকু কাজে এসেছে আপনাদের? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আসলে ইউথদের ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে সেভ দ্য চিলড্রেনের ইউথ লেড ইনোভেশন ল্যাব। কারণ হচ্ছে তাদের কথাগুলো শোনা, তাদের যে আইডিয়া গুলো বাস্তবায়ন করা, তাদের যে প্ল্যান আসলে কিভাবে হবে, উদ্যোক্তার যে ধাপগুলো, বিজনেসের ক্ষেত্রে যে ধাপগুলো, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ইউথ লেড ইনোভেশন ল্যাবে আমাদেরকে ধাপে ধাপে শেখানো হচ্ছে। তো সেখান থেকে আসলে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমরা উদ্যোক্তা হওয়ার সাহস এবং ইচ্ছা আমরা পাই। তো আমাদের যে আইডিয়াটা হচ্ছে ছিল গ্রো উইথ গ্রিন এর যে ওয়ান স্টপ প্ল্যাটফর্ম ক্রিয়েট করব, সেটির আমরা 80% অলরেডি আমরা এভারেজ আমরা কভার করতে পেরেছি। তো আমাদের কিছু টেকনিক্যাল সাপোর্টের কিছু গ্যাপ রয়েছে, যেটা হচ্ছে আমরা লাইক বিকাশ অথবা রকেট অথবা অন্যান্য যে অ্যাপ গুলো রয়েছে, লাইক পাঠাও, এই এই টাইপের আমরা আসলে একটা অ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি, যেই অ্যাপের মাধ্যমেই প্রত্যেকটা মানুষের ফোনেই এই অ্যাপটা ডাউনলোড করা থাকবে। আপনি চাইলেই আপনার বাসার যে ডিভাইস গুলো রয়েছে সেটা ইজিলি আমাদের মাধ্যমে সেল করতে পারবেন। এই জায়গাটাতে আমরা এখনো পিছিয়ে আছি। তো আমরা আমাদের আমাদের টিম এবং আমাদের যে টোটাল যে প্ল্যান, সেই প্ল্যানে আমরা ইনশাল্লাহ যে আমরা আগামী বছরের আহ, মধ্যেই আমরা হচ্ছে আমরা এটি শুরু করতে পারবো, আমরা আশাবাদী। নিশ্চয়ই। আমরাও এই ব্যাপারে আশাবাদী। আবারও একটু কোহিনুর আপার কাছে, যে আমরা শেষ দিকে, তবে শেষ করার আগে কোহিনুর আপা আপনার কাছে জানতে চাই, আপনি শুরুতেই বলছেন আপনি নিজেও তো নারী উদ্যোক্তা এবং আপনি দারুণ ভাবে তরঙ্গ পরিচালনা করছেন। আমরা যদি একটু পেছন ফিরে যাই, পেছন থেকে আপনার গল্পটা যদি একটু জানতে চাই, যে কিভাবে আপনার এই উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা, যেটা যদি আজকে একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করতেন, হয়তো অন্যান্য তরুণ উদ্যোক্তাদের, তরুণ তরুণী উদ্যোক্তা যারা আছে তাদের ক্ষেত্রে এটা একটা হেল্প করবে আচ্ছা। তাদেরকে সামনে আগাতে। হ্যাঁ। আচ্ছা, এখন আমি যেমন বেশ কি বলে সাকসেসফুল, হ্যাঁ, ইনশাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন বিধায় আমি একটা লেভেলে পৌঁছে গেছি। আসলে প্রতিটা পদে পদে ব্যারিয়ার, এত ব্যারিয়ার, যেটা না বললেই নয়। তবে যখন দাঁড়িয়ে যাব, তখন একটা কি বলবো আনন্দ, যেই আনন্দটা আমি সবচেয়ে উপভোগ করি। আমি 3টা সিঙ্গার ফ্রুট মেশিন দিয়ে কাজ শুরু করছিলাম।
তারপরে মাঝে আরো 2টা হাইটেক মেশিন। এখন প্রায় আপা, একটু থামাচ্ছি, কত বছর আগে আপনার উদ্যোগটা শুরু? এটা তো একটু একটু করে, আমি যখন একটু একটু করে যখন শুরু করছি তখন তো কত কতর দিকে, 2000 সালের দিকে, 2000 সালের দিকে। কিন্তু তখন একবার 2000-এ, তারপরে আবার মাঝে আমি থেমে যাই, কারণ লোকাল মার্কেটে অনেক অনেক আমার ক্রেডিট সেল হয়ে যায়। হুম পেমেন্টটা হুম। ঠিক মতো লোকজনের কাছ থেকে আদায় করতে পারিনি, উদ্ধার করতে পারিনি। তারপর ফুললি আমি এক্সপোর্টের নামে কিন্তু 2014-এ এক্সপোর্ট মার্কেটে, তো এক্সপোর্ট মার্কেটে 2014-এ আমি চলে যাই জার্মানিতে, ট্রেড শোতে, ইন্টারন্যাশনাল ট্রেড শো ফ্রাঙ্কফুর্ট ফেয়ার, ওখানে যাই আচ্ছা 14-তে। তারপরে 14, 15, 16, 17, 18, এই 17, 18-এর দিকেই আমার মধ্যে একটা ফ্লো চলে আসলো। কারণ আমাদের দেশের বাজারটা অনেক সময় এটা আমার সাথে স্যুট করেনি। কেন স্যুট হুম করেনি? হুম। আমার সাথে ম্যাচ করেনি কেন? কারণ প্রতি মুহূর্তে এই যে ক্রেডিট সেল, এটা একটা বড় ব্যারিয়ার। কারণ বাজার থেকে টাকা উঠানো, ইটস ভেরি টাফ। তো আমি সেই জিনিসগুলো কেন বলছি, এতে আমি ডিসকারেজ করছি না, প্রতিটা জিনিসই লার্নিং বাই ডুইং। হ্যাঁ, তো এই যে লার্নিং গুলা, কিন্তু এখন যখন আমি এক্সপোর্টে ঢুকেছি, এক্সপোর্টে কিন্তু আমার কোনো ক্রেডিট সেল নাই। আমি খুবই কমফোর্ট ফিল করছি এক্সপোর্টে, লোকাল মার্কেটের চাইতে। তো এখন আচ্ছা এই যে ইয়ত গ্রুপটা নেমেছে, প্রতি মুহূর্তে কিন্তু নানান রকম ধাক্কা খাবে, নানান রকম এক্সপিরিয়েন্স হবে। সেইটাকে স্যাড মুড থাকলে হবে না। কেন আমি পারছি না, কি আমার প্রবলেম, সেগুলোকে একটু অ্যানালিটিক্যাল চিন্তা করতে হবে। চিন্তা করে, আচ্ছা আমার মধ্যে কি মিসিং ছিল, কোনটা আমি প্রপারলি করতে পারিনি, কেন হয়নি, আমার কি মিস্টেক ছিল, এই জিনিসগুলাকে একটু অ্যানালাইসিস করতে হবে। করে দেন স্টেপ গুলা দিলে ইয়ত কেন, এই যে মার্জিনালাইজ কমিউনিটি কেন, সবাই সাকসেসফুল হবে। তবে একটা আনন্দ থাকতে হবে। হ্যাঁ, বলছি আমি মুখে আনন্দ থাকতে হবে, কিন্তু আমারও আনন্দ ছিল না। কারণ যখন আমি বারবার হেরে যাচ্ছিলাম, একবার মনে হচ্ছিল না, এগুলো আমার দ্বারা হবে না, যে এই রকম গিভ আপ করা যাবে না, এইরকম স্টপ করা যাবে না, স্যাড মুড থাকা যাবে না। হ্যাঁ, আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হবে আমার কি ভুল ছিল। তো আমি ওদেরকে, এই টিমকে, শাকিল হোসেন এই এবং তার টিমকে আমি রিয়েলি মন থেকে কি বলবো, শুভেচ্ছা জানাচ্ছি। আর তাদের জন্য আমার প্রেয়ার থাকবে। কোনো রকম যদি কোনো কিছু তারা অনেক সময় বুঝতে পারছে না, বা কোনো একটা আহ তারা খুবই টেনশনে পড়ে গেছে, আমার ফোন নাম্বার তো থাকবেই। অ্যাটলিস্ট তারা আমার সাথে কথাও বলতে পারবে। কারণ আমার সময় কিন্তু কোনো কাউন্সিলর ছিল না, কেউ ছিল না যে আমাকে দুটো কথা বলবে, কিচ্ছু হবে না, ভেবো না, এগিয়ে যাও, পারবে তুমি, এই কথাটা বলারও কেউ ছিল না। তো আমি বলবো, হ্যাঁ, শুরুতে কঠিন মনে হবে, কিন্তু প্রতিটা স্টেপে আমার জন্য লার্নিংও আছে। আর এই ইয়ুথ গ্রুপের জন্য কতগুলা মানুষ, এই সেভ দ্য চিলড্রেন আছে, তারপরে এই প্ল্যাটফর্ম আছে, আমরা আছি, সবার সহযোগিতা, সবার সাপোর্ট পেয়ে এই টিম এগিয়ে যাবে। আমি মনে করি আমার যে সাফারিং ছিল সেটা তাদের বেলায় এত হবে না, এটুকু আমি বলতে পারি। নিশ্চয়ই তাই আপা, আপনারা শুরু করেছিলেন জন্যই কিন্তু আজকে তরুণরা আপনাদেরকে পথ প্রদর্শক হিসেবে কিন্তু ধরে নিতে পারে এবং সেভাবে এগিয়ে যেতে পারে। এবং আপা, আপনার গল্প থেকেও আমরা যেটা বুঝলাম যে আসলে ভেঙে পড়লে চলবে না। মনেই হতে পারে শুরুতে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সেটা পেরিয়ে যখন আমরা সামনে এগুই, নিজের ভুলগুলো থেকে যখন শিক্ষা নেই, সেভাবে আসলে এগিয়ে নেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ। একদম শেষ করব, শেষ প্রশ্নটা এই কথার রেশ ধরেই আমি একটু শাকিল হোসেনের কাছে আরো একবার করে নিতে চাই যে আপনার যে এই উদ্যোগটা যেটা এখন পর্যন্ত চলছে, এটা তো এখনো এটা একদমই শুরুর দিকে। ইতিমধ্যে আসলে আপনার কি মনে হয় যে আপনার এলাকা থেকে এই উদ্যোগের কতটুকু স্বীকৃতি, সমর্থন পেয়েছেন, কিংবা আলোচনা সমালোচনাও যদি হয়ে থাকে সেটাও সংক্ষেপে আমাদেরকে জানাতে পারেন?
প্রথমত ধন্যবাদ কোহিনুর আপাকে এত সুন্দর পরামর্শগুলো আমাদেরকে দেওয়ার জন্য, যেটা আমাদের ফিউচারে কাজে লাগবে। আর যেটা নিয়ে আসলে জিজ্ঞেস করেছেন যে ইতিমধ্যেই আমরা কাজ করতে গিয়ে, যেহেতু আমরা 2022 সালে ইয়ুথ ইনোভেশন ল্যাবে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তো আমাদের এরিয়াতে যে আমরা যখন কাজ করতে শুরু করি তখন হচ্ছে তারা বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, আউটসাইডে যে দোকানগুলো রয়েছে, সেগুলোকে আসলে আমাদের আমাদের ধারা তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যাতে তারা যাতে এই ই ওয়েস্ট গুলোকে সেখানে সেখানে না ভাঙে। এবং আমরা কিন্তু অলরেডি বাংলাদেশ আজিজু রিসাইক্লিং এন্ড ই ওয়েস্ট কোম্পানি এবং রিসাইকেল জার ইউএস কোম্পানির সাথে আমরা একটা পার্টনারশিপে গিয়েছি, যাদের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই ই ওয়েস্ট গুলো যেগুলো আমরা কালেক্ট করতেছি আমাদের হাবে, সেগুলো হচ্ছে আমরা সরাসরি সরাসরি তাদের মাধ্যমে সেল করার চেষ্টা করছি। তো সেই জায়গাটা থেকে আসলে মানুষের তাদের যে পরামর্শগুলো আসলে কিভাবে আরো ইজিয়েস্ট করা যায়, কিভাবে প্রাইসের দামটা আরো কিভাবে একটু বৃদ্ধি করা যায়, এই পরামর্শগুলো আমরা আসলে তাদের ফিডব্যাকটাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি। এবং তারা আমাদেরকে খুবই উৎসাহমূলক বিভিন্ন কথা বলছে যাতে আমাদের এই বিজনেসটাকে আমরা আরো ইন ফিউচারে সামনের দিকে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই আপনারা বিজনেসটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবেন, কেননা গ্রো উইথ গ্রিন কিন্তু পরিবেশ বান্ধব একটা ব্যবসা বলেই আমরা অবশ্যই যতটুকু বুঝতে পারছি। এবং এটি আসলে আরো ব্যাপক হারে যদি ছড়িয়ে পড়ে, তখন এই ওয়েস্টেজ গুলোর জায়গাটা একটা সুনির্দিষ্ট হবে, এটা আর ওয়েস্টেজ হবে না, তখন আসলে রিসাইকেলিং এর একটা জায়গাও তৈরি হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোহিনুর ইয়াসমিন আপা এবং মোহাম্মদ শাকিল হোসেন আপনাদেরকে। এবং দর্শক, এরই সাথে আজকের মতো বিদায় নিতে হবে আমাদের। এই ছিল আজকের আয়োজনে চিন্তা সৃষ্টি পরিবর্তন এবং যুব নেতৃত্বে নতুন উদ্ভাবন। এবং আজকে কিন্তু আমরা শুধুমাত্র উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির পাশাপাশি পেছনের অভিজ্ঞতাও শুনলাম কোহিনুর আপার কাছ থেকে, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে ঘুরে দাঁড়াতে হবে। বারবার পথে বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। সেই মনোভাব নিয়ে আমাদেরকে আসলে সেই দৃঢ়তার সাথে আমাদের কাজটা শুরু করতে হবে, যাতে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে ঢাকা পোস্টের সাথে থাকার জন্য। পরবর্তী পর্বে আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, এগিয়ে যান এবং পরিবর্তনের সঙ্গী হন।